হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি রিফ্লেকশন অফ লাইটের পার্ট 4। যেরকমভাবে আমরা প্রত্যেক দিন শুরু করি, যে কোনো পার্ট শুরু করার আগে তার আগের পার্টটাতে আমরা কী করিয়েছি সেগুলো নিয়ে একটুখানি আমরা আলোচনা প্রথমে করে নিই। তারপরে আবার আমরা পরের যে পার্ট, অর্থাৎ যে পার্টটা নিয়ে আমরা আজকে পড়ব সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে পার্ট 4 পড়ার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে পার্ট 3, রিফ্লেকশন অফ লাইটের পার্ট 3। সেখানে আমরা কী পড়েছি সেগুলো এখানে আমি একটা সামারি করে লিখে রেখে দিয়েছি। সেখানে কী আমরা পড়েছিলাম পার্ট 3-তে? সাম নোটস রিলেটেড টু দ্য প্লেন মিরর টু সলভ দ্য নিউমেরিক্যালস। লাইটের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো যে তার নিউমেরিক্যাল সলভ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলোকে কী করতে হবে, আমাদেরকে সলভ করতে হবে। তাহলে তার জন্য কিছু আমরা বেসিক নোটস লিখে দিয়েছিলাম, সেই নোটসগুলোকে কী করতে হবে, আমাদেরকে ভালো করে আগে পড়তে হবে। যারা যারা পার্ট 3 এখনও পর্যন্ত দেখোনি, সেই সমস্ত নোটসগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 3 লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি। এছাড়াও পার্ট 1 এবং পার্ট 2 লিঙ্ক সেখানে থাকবে, সেখান থেকে তোমরা কী করতে পারো, এটা চেক আউট করে নিতে পারো। 2 নম্বরে আমরা কি করেছি? 2 নম্বরে হচ্ছে যে সাম বেসিক কনসেপ্টস অফ দ্য স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর কী জিনিস আমরা সেটা আগের দিনকে আলোচনা করেছিলাম। স্ফেরিক্যাল মিররের মধ্যে দুটো টাইপের মিরর ছিল। একটা ছিল হচ্ছে যে কনভেক্স মিরর, যেটাকে আমরা উত্তল দর্পণ বলেছিলাম, এবং আরেকটা ছিল কি কনকেভ মিরর, যেটাকে আমরা অবতল দর্পণ বলেছিলাম। তার বেসিক আইডিয়াটা কীরকম, কীভাবে তার কনস্ট্রাকশন হয়, কোথায় কোন দিকে সিলভারিং করলে সেটাকে আমরা কনভেক্স এবং কনকেভ বলে থাকি, সেই সমস্ত সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা আগেরটাতেই করে এসেছি, অর্থাৎ পার্ট 3-তে করে এসেছি। 3 নম্বরে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা এই টপিকটার মেন পার্ট ছিল আমাদের, সাম বেসিক ডেফিনেশন রিলেটেড টু দ্য স্ফেরিক্যাল মিরর। অর্থাৎ দেখে মনে হতে পারে এটা খুবই রেলিভেন্ট, খুবই লেস ইম্পর্ট্যান্ট, কিন্তু যে কোনো কিছু স্টার্ট করার আগে তার সম্পর্কে যাবতীয় সমস্ত যে খুঁটিনাটির যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের খুব ভালো করে আগে জেনে নিতে হবে। তো সেইখানে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ পোল মানে মেরু, সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার বক্রতা ব্যাসার্ধ, প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ, অ্যাপারচার উন্মেষ, এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাপারচার, প্যারাক্সিয়াল অ্যান্ড দ্য মার্জিনাল রে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলেছিলাম উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি, প্রিন্সিপাল ফোকাস মানে যেটাকে মুখ্য ফোকাস বলা হয়ে থাকে, ফোকাল লেন্থ অর্থাৎ ফোকাস দূরত্ব এবং ফোকাল প্লেন এবং ফোকাস তল, এবং সেই ফোকাস তলের ওপরে যে সমস্ত বিন্দুগুলো থাকে সেগুলোকে আমরা সেকেন্ডারি ফোকাস আমরা আলোচনা করেছিলাম, এবং এর সম্পর্কে যাবতীয় ডিটেলস আমরা থার্ড পার্টে আলোচনা করে এসেছি। তোমরা যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা থার্ড পার্ট কেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটেরই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেগুলো সব চেক আউট করে নিও। তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হলো রিফ্লেকশন অফ লাইটের পার্ট 4। তাহলে পার্ট 4-এর প্রথমটাই আমরা স্টার্ট করব কোনো একটা গোলীয় দর্পণ স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মানে ফোকাল লেন্থ এবং বক্রতা ব্যাসার্ধ রেডিয়াস অফ কার্ভেচার, এদের মধ্যে রিলেশনটা কি। তাহলে তার জন্য আমরা কি করে নিয়েছি, একটা প্রথমে আমরা অবতল দর্পণ, এটা অবতল উত্তল দুটোর জন্য সেমই হবে। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো অবতল দর্পণ। অবতল দর্পণের জন্য আমরা কি নির্ণয় করব, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। কিন্তু সেটা করার আগে আমাদেরকে একটুখানি ডায়াগ্রামটাকে প্রপারলি ড্র করতে হবে। এটা অবতল দর্পণ, এটা আমরা আগের দিনকেই বলেছি, যারা থার্ড পার্টটা দেখেছো সেখানে তোমরা দেখে নেবে এটাকে কী বলে, প্রধান অক্ষ বলা হয়। তাহলে প্রথমেই কি আসবে, প্রথমেই একটা আলোক রশ্মি আসবে, যেটা কি আসবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এই যে প্রধান অক্ষের সাথে একদম সমান্তরাল আলোক রশ্মি আসবে। প্রধান অক্ষের সাথে যদি সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো একটা দর্পণের ওপরে প্রবেশ করে, তাহলে সেটা সবসময় কার ভেতর দিয়ে চলে যায়, অবতলের ক্ষেত্রে ফোকাসের ভেতর দিয়ে যাবে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে কি আমার কাছে ফোকাসটা, তাহলে কার ভেতর দিয়ে গেল, এই যে ফোকাসের ভেতর দিয়ে পাস হয়ে গেল। তাহলে এবার কোশ্চেন হতেই পারে যে উত্তলের ক্ষেত্রে কি আসবে, উত্তলের ক্ষেত্রে ফোকাসের ভেতর দিয়ে পাস হয় না, সেটা কি হয়ে যায়, সেটা চারিদিকে ছড়িয়ে যায়, এমনভাবে ছড়ায় সেটা যেন মনে হয় যেন সেই রশ্মিটা ফোকাসের ভেতর দিয়ে আসছে। তাহলে আমরা এবার ফার্দার এগিয়ে যাই। তাহলে এটাকে কী করলাম, এটা আমরা ফোকাস বললাম। এটা যেহেতু আমাদের পোল, যেটাকে আমরা মেরু বলেছিলাম, তাই জন্য এটাকে আমরা পি দিয়ে লিখলাম, এটাকে এক্স, এবং এটাকে কী করলাম আমরা ওয়াই দিয়ে লিখলাম, এবং এটা যেহেতু ফোকাস তাই জন্য আমরা এটাকে কী করলাম এফ বলে লিখে দিলাম। এবার কি আসছে, এইখানে আমরা একটা বিন্দু নিয়ে নিচ্ছি, যে বিন্দুটাকে বলছি এই যে গোলীয় দর্পণটা যেটা রয়েছে, এই যে গোলীয় দর্পণের একটা পোর্শন এঁকেছি, এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা কি বলে দাবি করছি, যেটাকে আমরা সি বলে দাবি করছি।
ঠিক আছে, আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমি এইখানে লিখে রাখছি, এই যে সিপি। সিপি মানে কি? সিপি মানেই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা স্মল আর দিয়ে লিখে থাকি। এই সমস্ত জিনিস আমরা পার্ট 3-তে কিন্তু আলোচনা করে এসেছি, তোমরা একটুখানি দেখে নিও। আর এই যে এফপি, এফপি মানেই হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে আমরা কি দিয়ে লিখবো? স্মল এফ। এবং এই দুজনের মধ্যে যে রিলেশন সেটাই আমরা করব আর ইজুগাল টু 2f। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে। ক্লাস 10-এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই যে বক্রতা কেন্দ্র যেটা রয়েছে, সেই বক্রতা কেন্দ্র থেকে যে বিন্দুতে আলোটা এসে আপতিত হয়েছে সেই বিন্দু অবধি কী করলাম, আমরা একটা সরল রেখা টেনে নিলাম। এই সরল রেখাটাই হবে কি? এই সরল রেখাটাই হবে অভিলম্ব। এবার কোশ্চেন হতেই পারে অভিলম্ব কেন? তার জন্য ক্লাস 10-এ আমরা একটা উপপাদ্য করে এসেছিলাম, সেটা হচ্ছে কি, যদি কোনো একটা ব্যাসার্ধ যদি অঙ্কন করা যায়, তাহলে সেই ব্যাসার্ধের যে বিন্দুটা, যেটা হচ্ছে বৃত্তের পরিধির ওপর অবস্থিত হবে, সেই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে ব্যাসার্ধ এবং স্পর্শক সবসময় লম্বভাবে থাকে। সেই কারণের জন্য যেহেতু এই বিন্দুটা, এই যে গোলীয় দর্পণটা যেটা রয়েছে, সেটা যদি পুরো গোল করা যেত, তার বক্রতা কেন্দ্র হতো, তাহলে এটা কি হলো? তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হওয়ার জন্য এটা কি আসবে? এই গোলীয় দর্পণের যে তলটা, সেই তলের ওপরে কি আসবে? অভিলম্ব। ঠিক আছে, তাহলে এবারে কি আসছে, আলোক রশ্মি যখন এন্ট্রি করছে, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? আই, অর্থাৎ আপাতন কোণ। এই কোণটাকে কি বলবো আমরা? আর, যেটাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ বলবো। হ্যাঁ, এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই আর এই আরটা সেম না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমি ক্যাপিটাল আর বলে লিখে দিই, যেটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলছি, না হলে প্রতিফলন কোণের সাথে আমাদের গুলিয়ে যাবে জিনিসটা। তাহলে আমরা ডিটেলসে তাহলে লেখা শুরু করে দিই। তাহলে এখানে যেটা রয়েছে অ্যাঙ্গেল এক্স, আচ্ছা এখানে নামটা আমি দিয়ে নিই, এটাকে সরি এক্স হবে না এখানে, তো এখানে আমি নাম দিয়ে দিই হচ্ছে যে এ, এটাকে নাম দিয়ে দিই হচ্ছে বি। ঠিক আছে, তাহলে সব নাম পড়ে গিয়েছে। অ্যাঙ্গেল এ বি সি ইজুগাল টু আপাতন কোণ, যেটাকে আমরা কি বলছি? আই। এবং অ্যাঙ্গেল সি বি এফ, সি বি এফ, এটাকে আমরা কত বলছি? আর। পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম আপাতন কোণ ইজুগাল টু প্রতিফলন কোণ, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইজুগাল টু অ্যাঙ্গেল সি বি এফ, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, অর্থাৎ এই কোণের মানটা আর এই কোণের মানটা সমান। এখানে যখন প্রথমে আমি ডায়াগ্রামটা ড্র করছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে এ বি এক্স ওয়াইয়ের সাথে কি আসছে? প্যারালাল। এই যে এ বি আর এক্স ওয়াই প্যারালাল। এবং কি, এবং হচ্ছে যে সিবি, সিবি হচ্ছে উহাদের ছেদক, সিবি উহাদের ছেদক, যেটাকে আমরা কি বলে থাকি? যে ভেদ করে গিয়েছে বা ছেদ করে গিয়েছে। তাহলে কি বলতে পারি? তাহলে যে এই যে আমার এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান কি আসবে? সমান। তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইজুগাল টু অ্যাঙ্গেল বি সি এফ। কেন? কারণ এটা একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। কিছু কিছু টার্ম আমাদের ইংলিশে মনেও রাখতে হবে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, তখন এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটাকে আমরা কি করলাম? 2 নম্বর একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার যদি 1 আর 2 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে কি দেখতে পাচ্ছি? এই যে এইখানে যে এবিসি রয়েছে আর এখানেও এবিসি রয়েছে, তাহলে কি বলতে পারি? তাহলে অ্যাঙ্গেল সিবিএফ ইজুগাল টু অ্যাঙ্গেল বিসিএফ, তাই তো? অর্থাৎ এই কোণের মানটা আর এই কোণের মানটা আলটিমেটলি কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। যখন ইকুয়াল হয়ে গেল, সে আবার আমাদের পূর্ণ দিনে ফিরতে হবে, অর্থাৎ ক্লাস 9-10-এ ফিরে যেতে হবে। সেখানে আমরা পড়েছিলাম যে কোণ দুটো সমান হয় তার বিপরীত যে বাহুগুলো সেগুলোকে সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এই দুটো বাহুও কি আসবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি বিএফ ইজুগাল টু কত হবে? সিএফ, তাই তো নাকি? বিএফ ইজুগাল টু কত আসবে? সিএফ। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা করলাম। এইবার এইখানে সব থেকে মেজর কনসেপ্টটাকে আমাদের লাগাতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এবি যে রশ্মিটা, এই এবি রশ্মিটার একটা টাইপের রশ্মি নিয়ে আমরা আলোচনা করি। এবি হলো উপাক্ষীয় রশ্মি, এটাই হচ্ছে আমাদের লাইটের, আমাদের আলোর সব থেকে বড় অস্ত্র। যখনই আমরা যা কিছু নিয়ে আলোচনা করব, সব কিছু কোন রশ্মি নিয়ে? উপাক্ষীয় রশ্মি নিয়ে কি করব? আমরা আলোচনাটা করব। তাহলে এবি যেহেতু এখানে উপাক্ষীয় রশ্মি,
তাহলে এই বি বিন্দুটা আসলে এই যে যে আমার কাছে যে এক্স ওয়াই যে প্রধান অক্ষরটা রয়েছে তার খুব কাছ দিয়ে যাচ্ছে। আমরা এখানে ছবির প্রয়োজনের জন্য, যাতে ছবিটা খুব ঘিঞ্জি না হয়ে যায়, সেই কারণের জন্য আমরা দূর দিয়ে এঁকেছি, কিন্তু আসলে এটা এক্স ওয়াই যে প্রধান অক্ষরটা রয়েছে তার খুব কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে কাছাকাছি জায়গা দিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এই যে এখানে যে এফ বি যেটা রয়েছে, এই যে এফ বি আর এই যে এফ পি এর মান প্রায় সমান হবে, এক্স্যাক্টলি সমান হবে না, প্রায় সমান হবে। তাহলে এফ বি ইজ নিয়ার ইকুয়াল টু এফ পি। আর আমি এখানে কি লিখে রেখে দিয়েছিলাম, এফ পি মানে কি, এফ পি মানে তো ফোকাল লেন্থ, তাহলে ইজ ইকুয়াল টু কত আসছে, এফ। তাহলে এফ বির যে মানটা, ঠিক আছে, এফ বি বা যেটাকে আমরা এই যে বিএফ বলেছিলাম, এফ বি হোক বা বিএফ হোক দুটোই তো সেম আসলে। তাহলে এফ বির মানটা যদি এফ পির সাথে সমান হয়, এই যে এফ বির মানটা যদি এফ পির সাথে সমান হয়, আবার এফ বির মানটা তো সিএফ এর সাথে সমান ছিল, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে সিএফ এর মানটাও কি এফ পির সাথে সমান। তাহলে আমরা আলটিমেটলি করে লিখে দিচ্ছি সিএফ ইজ ইকুয়াল টু এফ পি ইজ ইকুয়াল টু এফ। অর্থাৎ এইটুকুনির দূরত্ব সমান, এবং এই দূরত্বটাকে আবার কি বলেছি আমরা, ফোকাস দূরত্ব বলেছি, ফোকাল লেন্থ বলেছি। তাহলে এবার আমরা কি করব, সিপি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে, এই যে সিপি ইজ ইকুয়াল লিখে রেখে দিয়েছিলাম আর, তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর, সিপির মধ্যে কে কে পড়ছে, সিএফ প্লাস এফপি ইজ ইকুয়াল টু আর। তাহলে সিএফ মানে আবার কি, সিএফ মানে হচ্ছে স্মল এফ, এটা মানেও কত আসছে, স্মল এফ ইজ ইকুয়াল টু কত আসছে, আর। দ্যাট মিনস 2f ইজ ইকুয়াল টু কত, আর। দ্যাট মিনস আর ইজ ইকুয়াল টু 2f। অনেকবার পরীক্ষাতে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। ঠিক আছে, তাহলে এটাই ছিল কি, এটাই ছিল হচ্ছে যে আমাদের কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক। আমরা এখানে কোনটা জিনিসটা নিয়ে আলোচনা করলাম, একটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আলোচনা করলাম, যে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 গুণ ফোকাস দূরত্ব, বা ফোকাস দূরত্ব সমান সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকছে যে এই যে এটা যদি অবতল দর্পণের জন্য যদি এইটা হয়, তাহলে উত্তল দর্পণের জন্য কি হবে। এই জায়গাটাকে তোমরা ভালো করে পজ করে নাও, এবং পজ করে একটা স্ক্রিনশট তুলে নাও, বা এটাকে পজ করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, যাতে তোমরা এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারো। এই জিনিসটাকে যদি ভালো করে বুঝতে পারো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা উত্তল দর্পণের জন্য বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্ক, সেটাও খুব ইজিলি তোমরা বার করে নিতে পারবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করব, সেটা হলো রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি মানে হলো যে কোনো একটা গোলীয় দর্পণের সাহায্যে যখন আমরা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করি, সেই প্রতিবিম্বগুলো কেমনভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, তার প্রকৃতিগুলো কেমন হয়, অর্থাৎ সেটা সৎ না অসৎ, বস্তুর আকারের থেকে বড় না ছোট, কোথায় তৈরি হবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, রে ডায়াগ্রাম ড্র করতে হবে। সেই রে ডায়াগ্রাম যদি আমাদেরকে ড্র করতে হয়, তাহলে তার জন্য আমাদের জানতে হবে যে সেই রে ডায়াগ্রামটাকে ড্র করতে হয় কেমন, অর্থাৎ তার প্যাটার্নটা কীরকম। সেই প্যাটার্নটাকে জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে রশ্মি কীভাবে একটা গোলীয় দর্পণে প্রতিফলিত হয়ে কেমনভাবে কোন পথটাকে সে ট্রেস করে। তাহলে তার জন্য বিভিন্ন বইতে প্রচুর ধরনের পদ্ধতি দেওয়া রয়েছে, কিন্তু আমরা শুধু জাস্ট দুটো পদ্ধতির ওপরে ফোকাসিং করব। 1 নম্বর পদ্ধতি, আমরা যদি কখনো দেখি যে কোনো রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসছে, কীরকমভাবে, কোনো রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে যদি আসে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে অবতল দর্পণ। যে কোনো কিছুর ক্ষেত্রে ডায়াগ্রামটা কিন্তু প্রপারলি হওয়া চাই, যে কোনো কিছুর ক্ষেত্রে ডায়াগ্রাম যেন প্রপারলি হয়। আর এটা কি আসে আমাদের কাছে উত্তল দর্পণ। তাহলে আলোক রশ্মিটা যদি সমান্তরালভাবে আসে, কার সমান্তরাল, প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তাহলে সে সবসময় পাস করবে কার ভেতর দিয়ে, সে সবসময় পাস করবে ফোকাসের ভেতর দিয়ে। কার ভেতর দিয়ে, ফোকাসের ভেতর দিয়ে। এই যে এখানেও যদি আলোক রশ্মিটা এরকমভাবে আসে, তাহলে সে পাস করবে কোথা দিয়ে, সে মনে হবে যেন পাস করছে ফোকাসের ভেতর দিয়ে। রে ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যারোটা খুবই মাস্ট, ঠিক আছে, অ্যারো কিন্তু থাকতেই হবে। তাহলে কি বললাম, তাহলে সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি কার সাথে সমান্তরাল, আমি আর এখানে লিখছি না, সেটা হলো যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল। সেটা প্রতিফলনের পর কার ভেতর দিয়ে যাবে, ফোকাসের ভেতর দিয়ে যাবে। ঠিক আছে, কার ভেতর দিয়ে যাবে, ফোকাসের ভেতর দিয়ে যাবে। এবার এইখানে একটা
একটা ধর্ম, আলোর একটা খুব সুন্দর ধর্ম আছে, যে ধর্মটাকে আমি সবসময়তেই সবাইকে মাথায় রাখতে বলি, যে আলো প্রতিফলনের ফলে যে পথ দিয়ে যাচ্ছে, আলোকে যদি আমরা সেই প্রতিফলনের পথ দিয়ে যদি আমরা পাঠাই, অর্থাৎ আলো সমান্তরালভাবে এসেছিল, প্রতিফলিত হওয়ার পরে সেই এই ফোকাসের ভেতর দিয়ে চলে গেল। আলোকে এবার আমরা কি করলাম, এই যে আলো যেটা রয়েছে, তাহলে আর একটা ডায়াগ্রাম আমি ড্র করছি। এই আলোটাকে আমি ফোকাসের ভেতর দিয়ে পাঠালাম, তাহলে কি আসলো, তাহলে হচ্ছে সেটা সমান্তরালভাবে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এটাকে বলা হয় দ্য ল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। তাহলে কি বললাম, ল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, খুবই ইম্পর্টেন্ট এই লটা। অর্থাৎ আলো যে পথ দিয়ে প্রতিফলনের পরে যায়, যদি সেই পথ দিয়ে, অর্থাৎ প্রতিফলিত হয়ে যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে যদি আমরা আলোটাকে পাঠাই, তাহলে প্রতিফলনের আগে ও যে পথ দিয়ে এসছিল ও সেই পথ দিয়ে হবে চলে যাবে। এটাতে একটা মজার ঘটনা হলো, সেটা হচ্ছে কি, যে দেখা যায় যে কোনো একটা দেখা গেল যে এটা সামনে কোনো একটা বাইক রয়েছে, বাইকের তো আমরা কি জানি, লুকিং গ্লাস আমরা সবাই দেখেছি। কোনো একটা সামনের বাইকের লুকিং গ্লাসে যদি আমরা সেই ব্যক্তিটার মুখকে দেখতে পাই, যে ব্যক্তিটা বাইকটা চালাচ্ছে সেই ব্যক্তিটার মুখটা দেখতে পাই, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওই লুকিং গ্লাসে সেই ব্যক্তিটা আমাদের মুখটাকেও দেখতে পাচ্ছে। তার কারণ কি, ওই আলোটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, ব্যক্তিটার মুখের ওপরে সেই আলোটা এসে পড়ছে, ফলে ব্যক্তিটা যেরকম আমাদেরকে দেখতে পাচ্ছে তার লুকিং গ্লাসে, আমরা ওই ব্যক্তিটার লুকিং গ্লাসে আমরা সেই ব্যক্তিটাকে দেখতে পারবো। সেটাকেই বলা হচ্ছে ল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। অর্থাৎ এইখানে সেটা আমরা বলছি, আলো যে পথ দিয়ে এসেছিল যদি সেই পথ দিয়ে পাঠানো হয়, তাহলে আগের পথও কি ফিরে যাবে। তাই জন্য সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাসের ভেতর দিয়ে গিয়েছে, তাহলে ফোকাসের ভেতর দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রতিফলনের পর কার ভেতর দিয়ে যাবে, সমান্তরাল হয়ে বেরিয়ে চলে যাবে। আর 2 নম্বর, যেটা খুব এলিমেন্টারি একটা পার্ট, কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যায়, বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যদি যায়, তাহলে প্রতিফলনের পর ও যে পথ দিয়ে ছিল সেই পথ দিয়েই চলে যাবে, তাহলে বক্রতা কেন্দ্রের ভেতর দিয়েও চলে যাবে, বক্রতা কেন্দ্রের ভিতর দিয়েও চলে যাবে। ঠিক আছে, তাহলে কেন সেটা যাবে তার কারণটাও রয়েছে, সে কারণটাও আমরা অ্যানালিসিস করব এখানে। তাহলে সেটার কারণটা কি, এটা হচ্ছে কি একটা দর্পণ, তাহলে এটা হচ্ছে কি তার একটা বক্রতা কেন্দ্র, সে বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে কি আলো আসছে। আমরা একটু আগে যে ডায়াগ্রামটা আমরা আঁকলাম, আমরা সেখানে বলেছিলাম যে বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যদি কোনো সরলরেখা আঁকা হয়, তাহলে সেই সরলরেখাটা কি হয়, দর্পণের উপর লম্ব হয়। আর আমরা প্রথম দিনকে ফার্স্ট পার্টে আমরা বলেছিলাম, যদি কোনো রশ্মির লম্ব আপাতন ঘটে, তাহলে যে পথ দিয়ে এসেছিল ও সেই পথে কি করে, ফলো করে। অর্থাৎ বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে, প্রতিফলনের পর সে কোথা দিয়ে চলে যাবে, বক্রতা কেন্দ্রের ভেতর দিয়েই চলে যাবে। এটা উত্তল অবতল সবার ক্ষেত্রে কিন্তু কি হবে, সমানভাবে অ্যাপ্লিকেবল। তাহলে এক্ষুনি যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব, সেটা বোঝার আগে এই জিনিসটাকে খুব তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে রশ্মি অনুসরণ করার পদ্ধতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি এটা খুব ভালো করে বুঝে নাও বা খাতায় একটু নোট ডাউন করে নাও। তাহলে আশা করি সবাই রশ্মি অনুসরণ করার পদ্ধতিটা খুব ভালো করে বুঝে নিয়েছো। তাহলে এবার আমরা যেটা মেন টপিকে ঢুকবো, সেটা হলো যে অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে যদি বস্তুকে রাখা যায়, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। এটা মনে হতে পারে যে এটার কোনো ইম্পর্টেন্স নেই আমাদের এখানে, কিন্তু বিভিন্ন টাইপের গোলীয় দর্পণের অঙ্ক করার জন্য এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন পরের দিনকে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা তার যে চিহ্নের নিয়ম শেখাবো, অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে কোথায় কোন চিহ্ন বসাতে হয় বস্তুর অবস্থানের জন্য, প্রতিবিম্বের অবস্থানের জন্য, সেখানে কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট। সুতরাং এই পার্টটা কিন্তু ভেবো না যে এর পার্টটাও কম ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে অবতল দর্পণ, তারপর উত্তল দর্পণের জন্য আমরা যথারীতি আলোচনাটা করব। তাহলে প্রথমেই আসছে কি, আমাদের লিখেছি বস্তু যদি অসীমে থাকে, তাহলে বস্তু অসীমে থাকলে কি আসবে, তাহলে আমরা প্রথমে ছবিটাকে আমরা আঁকি। তাহলে এটা হচ্ছে কি অবতল দর্পণ, কারণ আমরা বলেছি এখানে আমরা অবতল দর্পণ নিয়ে আলোচনাটা করব। তাহলে অবতল দর্পণ হয়ে গেল, এখান থেকে প্রধান অক্ষণটাকে এঁকে ফেললাম, তাহলে একটা আলোক রশ্মি আসলো। কারণ আমরা জানি যে বস্তু যদি অসীমে থাকে, তাহলে তার থেকে আলোক রশ্মি কেমনভাবে আসবে, সমান্তরালভাবে আসবে। তাহলে এই যে আলোক রশ্মি আসলো সমান্তরালভাবে, তাহলে প্রতিফলনের পর কার ভেতর দিয়ে পাস করবে, একটু আগে আমরা বললাম ফোকাসের ভেতর দিয়ে পাস করবে, এই যে ফোকাসের ভেতর দিয়ে পাস করে গেল।
তাহলে বস্তুটা যত বড়ই হোক না কেন, তাহলে তার প্রতিবিম্ব কীরকম আসছে? একটা বিন্দু আকৃতির মতো। ঠিক আছে? এবার হ্যাঁ, সবসময় যে আলোক রশ্মি যে এই রকম প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসবে তার তো গ্যারান্টি নেই। আমরা আগের দিনকেও দেখিয়েছিলাম, যখন গৌণ ফোকাস পার্ট 3-তে আমরা পড়েছিলাম, যখন গৌণ ফোকাস নিয়ে আমরা আলোচনাটা করেছিলাম, সে গৌণ ফোকাসের ক্ষেত্রে দেখিয়েছিলাম যদি এই রকমভাবেও যদি আলোক রশ্মিটা আসে, যে সমান্তরালভাবে আসলো, তাহলে প্রতিফলিত হওয়ার পরে তাহলে সেটা এই রকমভাবে বেরিয়ে চলে যাবে। এইখানে কী হবে? তার প্রতিবিম্বটা তৈরি হবে। অর্থাৎ বস্তুটা যতই বড় হোক না কেন, তার প্রতিবিম্বটা কী হয়? খুবই ক্ষুদ্র হয়। তাহলে এখানে বস্তু যদি অসীমে থাকে, তাহলে বস্তুর প্রতিবিম্ব তাহলে কোথায় তৈরি হলো? ফোকাসে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ফোকাসে। ঠিক আছে? প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? ফোকাসে তৈরি হলো। প্রতিবিম্বের নেচার মানে প্রতিবিম্বের প্রকৃতিটা কীরকম হলো? যেহেতু এখানে আলোক রশ্মি দেখতে পাচ্ছি সত্যিকারের মিলেছে, আমরা এটা সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম, তাই জন্য এটা কি আসছে? সদ্বিম্ব। কি ধরনের প্রতিবিম্ব? সদ্বিম্ব। বস্তুটার যে প্রতিবিম্ব দেখতে কেমন হয়েছে? খুবই বিন্দু আকৃতির বা খুবই ছোট। তাহলে কি করব আমরা? অতি খর্বাকার। কীরকম? অতি খর্বাকার বা বিন্দু আকৃতির। অতি খর্বাকার বা কি আছে? বিন্দু আকৃতির হচ্ছে। ঠিক আছে? এবং প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? কোন দিকে তৈরি হয়েছে? বস্তু যেদিকে রয়েছে, বস্তুটাও দেখো বাঁ দিকে ছিল, প্রতিবিম্বটাও কি হয়েছে? বাঁ দিকে তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হয়েছে? প্রতিবিম্বটা হচ্ছে যে বস্তুটা যেদিকে ছিল সেদিকে তৈরি হয়েছে। তাহলে বস্তুর অবস্থানের দিকে, বস্তুর অবস্থানের দিকে। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা আমরা খুব ইম্পর্টেন্ট যেটা বলে থাকি, সদ্বিম্ব হওয়া মানে কি আসবে? প্রতিবিম্বটা বস্তু সাপেক্ষে উল্টানো হবে, যেটাকে আমরা কি বলে থাকি? অবশিষ্য। ঠিক আছে? এটা যদি আবার ভালো করে জানতে হয় তাহলে পার্ট 2-তে আমরা সমতল দর্পণ নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম অবশিষ্য হবে, সমশিষ্য হবে কখন, সেগুলো আলোচনা করেছিলাম। তাহলে এটা বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে তৈরি হচ্ছে। প্রতিবিম্বটা সদ্বিম্ব। প্রতিবিম্বটা অতি খর্বাকার বা বিন্দু আকৃতির। কোন দিকে তৈরি হচ্ছে? বস্তু যেদিকে রয়েছে সেদিকে তৈরি হচ্ছে। প্রতিবিম্বটা কীরকম হচ্ছে? অবশিষ্য হচ্ছে। তাহলে এখানে ডায়াগ্রামটাতে আমরা যেটা এঁকেছি, তাহলে এইভাবেই ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। পুরো ডায়াগ্রামটা কী করে ড্র করতে হয় সেটা আমরা শিখিয়ে দিলাম। তাহলে এইভাবে ডায়াগ্রামটাকে কিন্তু আমাদের ড্র করতে হবে। বারবারই বলা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো খুব কমন জিনিস বলে মনে হলেও এগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন গোলীয় দর্পণের অঙ্ককে সলভ করার জন্য। এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যেটা নিয়ে আলোচনা করব, সেটা যদি বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি থাকে, তাহলে তার প্রতিবিম্ব কীরকম হবে? তাহলে চলো আমরা প্রথমে রে ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে রে ডায়াগ্রামটাকে ড্র করার জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা অবতল দর্পণ নিয়ে নিলাম। এই যে অবতল দর্পণ, এটা হচ্ছে কি? তার প্রধান অক্ষ। এটা হচ্ছে ফোকাস। তার দ্বিগুণ দূরত্বে অবস্থিত হবে কে? আমাদের বক্রতা কেন্দ্র। একটু আগে আমরা আলোচনা করলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে বস্তুটা, এই যে আমাদের কাছে বস্তুটা। তাহলে বস্তু থেকে একটা আলো যাবে কেমনভাবে? আলো যাবে হচ্ছে যে সমান্তরালভাবে। তাহলে কোথা দিয়ে সেটা পাস করলো? সেটা পাস করবে, সেটা পাস করে আসবে ফোকাসের ভেতর দিয়ে। ঠিক আছে? আরেকটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যাবে। তাহলে সেটা যে পথ দিয়ে গিয়েছিল সেই পথ দিয়ে ফেরত চলে আসবে। তাহলে এইখানে বস্তুটার কি তৈরি হচ্ছে? একটা প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এখানে একটা বস্তু নিই পি কিউ, তাহলে এখানে তার প্রতিবিম্ব তৈরি হয়ে গেল কত? পি স্মল কিউ তৈরি হয়ে গেল। তাহলে বস্তুটা এইখানে ছিল, বক্রতা কেন্দ্রের বাইরে ছিল। এই যে বক্রতা কেন্দ্র সি, ফোকাস দূরত্ব কত আসছে? এফ। প্রতিবিম্ব তৈরি হয়ে গেল কি? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে আমরা এক এক করে তাহলে শুরু করি। তাহলে প্রতিবিম্ব কোথায় তাহলে তৈরি হচ্ছে? প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। এবার কি করবে? এক এক করে তার নেচার। সত্যিকারে দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা যেটা তৈরি হয়েছে সেটাকে আলোক রশ্মি ছেদ করেছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো? সদ্বিম্ব বলবো। কেমন হয়েছে? বস্তুটা ছিল ওপরের দিকে, প্রতিবিম্ব হয়েছে নিচের দিকে, তাহলে অবশিষ্য। জেনারেলি সদ্বিম্ব মানে কি? অবশিষ্য হয়। দেখতেই পাচ্ছি বস্তুটা অনেকটা বড়, প্রতিবিম্বটা কি হচ্ছে? আকারে কিছুটা ছোট। তাহলে আকারে বস্তু অপেক্ষা ছোট। কিন্তু আগের বার
যেটা অসীমে ছিল সেটা তো ছিল খুবই ছোট, কিন্তু এখানে বস্তু অপেক্ষা ছোট, বা যেটাকে আমরা খর্বাকায়ও বলতে পারি। আর বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্বটাও কী রয়েছে, সেদিকেই রয়েছে। তাহলে বস্তুর অবস্থানের দিকে, বস্তুর অবস্থানের দিকে। তাহলে এটাই হচ্ছে বস্তু যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তাহলে তখন কী হবে, প্রতিবিম্বটা কেমন হবে। বারবারই বলছি, এই জিনিসগুলো আবার নিউমেরিক্যাল পার্টসে আমরা কী করবো, আলোচনা করবো। বক্রতা গোলীয় দর্পণের ক্ষেত্রে আর অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রেও কী করবো, এগুলোতে আমরা আলোচনাটা করব। এবার যেটা নিয়ে আমরা বলবো সেটা হলো যে বস্তুটা যদি বক্রতা কেন্দ্রেই থাকে তাহলে তখন কি হবে। এই ছবিটা আঁকার সময় একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, ছবির মধ্যে আমাদের ভুল হতে পারে একটুখানি, কারণ এখানে তো আমরা প্রপার তো মেজারমেন্ট করে তো আঁকছি না, একটু জাস্ট ডাইরেক্ট ভুল হতে পারে। কিন্তু ছবিটাকে আঁকার সময় কী হতে, প্রপার মেজারমেন্ট করে কী হতে, তবেই আঁকতে হবে। অর্থাৎ এই যে এই ফোকাস দূরত্ব আর এই দূরত্বটা যেন কি সমান হয়, নাহলে কিন্তু কখনোই ছবিটাকে কিন্তু আঁকা যাবে না। তাহলে এটা কি আসছে, বস্তু। তাহলে একটা আলো যাবে কোনখান দিয়ে, একটা আলো যাবে হচ্ছে যে সমান্তরালভাবে গেল, তাহলে সেটা কার ভেতর দিয়ে পাস করে গেল, ফোকাসের ভেতর দিয়ে পাস করে গেল। আর একটা আলো যাবে সেটা হচ্ছে ফোকাসের ভেতর দিয়ে যাবে, এই যে ফোকাসের ভেতর দিয়ে যাবে। সেটা পাস করবে কোথায়, সেটা পাস করবে হচ্ছে এখান দিয়ে, এমনভাবে পাস করবে যাতে, হ্যাঁ যাই হোক এঁকেছি ঠিকঠাকভাবে মোটামুটি। তাহলে একটা আলো গেল কি সমান্তরালভাবে, সেটা গেল হচ্ছে ফোকাসের ভেতর দিয়ে, একটা যাবে ফোকাসের ভেতর দিয়ে, সেটা কি হয়ে গেল, সমান্তরালভাবে বেরিয়ে চলে গেল। তাহলে এই যে বস্তুটা, এই যে বস্তুটা যেটাকে আমরা ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ দিচ্ছি, তারই প্রতিবিম্ব তৈরি হচ্ছে স্মল পি ক্যাপিটাল কিউ তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার ক্ষেত্রে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হচ্ছে। বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্রে তৈরি হবে। সত্যিকারের আলোকরশ্মি ছেদ করেছে, তাই জন্য কি আসছে, সদ্বিম্ব। কিরকম আসছে, সদ্বিম্ব। নেক্সট এবার কি আসছে, নেক্সট এবার হচ্ছে যে এই যে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেটা কি উল্টানো, এই যে বস্তুটা উপরের দিকে, প্রতিবিম্ব নিচের দিকে, তাই জন্য কি বলতে পারি আমরা, অবশিষ্য। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে প্রতিবিম্বের এই বস্তুর যে সাইজ বা বস্তুর যে আকার আর প্রতিবিম্বের আকার সেম হয়, অর্থাৎ আকার সমান। এখানে ছোট বড় কিছুই হয় না, আকার সমান। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে কি বস্তুটা যেদিকে রয়েছে প্রতিবিম্ব সেদিকে রয়েছে, তাহলে বস্তুর অবস্থানের দিকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব কি থাকবে, ঠিক সেই দিকেই তৈরি হবে। এবার বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে তাহলে তখন তার প্রতিবিম্ব কেমন হবে। তাহলে এই যে হচ্ছে যে কি এগেইন অবতল দর্পণ। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের দ্বিগুণ ফোকাস। তাহলে প্রথমেই একটা আলোক বস্তুটাকে তো আমাদের রাখতে হবে, তাহলে বস্তুটা এইখানে রয়েছে, বেশি বড় আঁকবো না বস্তুটাকে এবার, তার কারণ আছে। তাহলে এখান থেকে কী হলো, একটা আলোক রশ্মি গেল, তাহলে সে আলোক রশ্মিটা কোথা দিয়ে যাবে, সমান্তরালভাবে যেহেতু গিয়েছে তাই জন্য ফোকাসের ভেতর দিয়ে কী হলো, পাস করে গেল। আরেকটা আলোক রশ্মি থাকবে যেটা কোথা দিয়ে যাবে, একটুখানি বাড়িয়ে নিই এটাকে আমি, সেটা হচ্ছে কি, সেটা হলো এই যে গোলীয় যে দর্পণটা রয়েছে তার উপর লম্বভাবে আপতিত হবে। লম্বভাবে আপতিত হওয়া মানে সেটা কার ভেতর দিয়ে পাস করবে, বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে পাস করবে। তাহলে এরকমভাবে চলে গেল, এটা হচ্ছে যে ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি, তাহলে এই যে এভাবে চলে গেল। তাহলে এইখানে যে প্রতিবিম্বটা যেটা আবার তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্ব বস্তু অপেক্ষা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, বস্তু অপেক্ষা অনেকটা পরিমাণে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে যদি কোনো একটা বস্তু, যেটার নাম আমি দিয়ে দিচ্ছি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, তাহলে এটা তৈরি হচ্ছে স্মল পি স্মল কিউ। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্রের বাইরে গিয়ে তৈরি হবে। কোথায় গিয়ে তৈরি হবে, বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে প্রতিবিম্ব কোথায় গিয়ে তৈরি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে বক্রতা
কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বটা কেমন হবে? সদ্বিম্ব। যেহেতু আলোক রশ্মি সত্যিকারে ছেদ করেছে, সদ্বিম্ব হলেই আমি বলে দিয়েছি সেটা কি হয়, অবশিষ্ট হবে। কিন্তু এখানে একটা ঘটনা যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি বস্তু অপেক্ষা বড়, বস্তু অপেক্ষা বড়, ঠিক আছে। আর একটা জিনিস তো কমন, যে বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্ব কী থাকবে সেদিকে থাকবে, কার? দর্পণের যেদিকে বস্তু রয়েছে, তাহলে বস্তুর অবস্থানের দিকে। তাহলে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব কী হবে? দর্পণের ঠিক সেই দিকেই তৈরি হবে। এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে যদি বস্তুটা ফোকাসে অবস্থান করে। আমরা বিভিন্ন অবস্থানে যদি বস্তু রাখা যায় তাহলে তার জন্য প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি। বস্তু যদি ফোকাসে থাকে তাহলে একই রকমভাবে আমরা অবতল দর্পণটাকে আমরা আঁকছি। তাহলে বস্তুটাকে এবার আমরা কোথায় রাখবো? বস্তুটাকে আমরা ফোকাসে। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো যে আমাদের ফোকাস, এটা হচ্ছে কি আমাদের, সরি একটু কাছাকাছি হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে বস্তুটা কোথায় রয়েছে? বস্তুটা ফোকাসে রয়েছে। তাহলে প্রথমে একটা আলোক রশ্মি যাবে, সেটা কেমনভাবে পাস করবে? সেটা সমান্তরালভাবে পাস করে গেল, সমান্তরালভাবে আলোক রশ্মি গিয়েছিল, সেটা ফোকাসের ভেতর দিয়ে পাস করে গেল। আর আরেকটা আলোক রশ্মি সেটা হচ্ছে কি, সেটা এই রকমভাবে যাবে, অর্থাৎ আসলে গিয়েছিল এই রকমভাবে, প্রতিফলনের পরে সেটা এরকমভাবে আসলো, অর্থাৎ দর্পণের সাথে লম্বভাবে আপতিত হয়েছিল। এই যে দর্পণের সাথে লম্বভাবে আপতিত হয়েছিল, সেটা এরকমভাবে বেরিয়ে গেল। দেখতে পাচ্ছি আলোক রশ্মি দুটো কী হয়েছে? সমান্তরাল হয়ে গেছে প্রতিফলনের পরে। তাহলে বলা হচ্ছে যদি প্রতিফলনের পরে আলোক রশ্মি যদি সমান্তরাল হয়ে যায়, আমরা দেখেছি যে ট্রেনের লাইন তো সবসময় দেখি সমান্তরাল হয় তো, কিন্তু যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে দেখবো যে অনেক দূরে গিয়ে যেন ট্রেনের লাইন দুটো মিলে যাচ্ছে। তাহলে এখানেও সেটাই বলা হয় যে সমান্তরাল আলোক রশ্মি কখনো মিলবে না, কিন্তু মনে করা হয় তারা যেন অসীমে গিয়ে যেন মিলে গিয়েছে, ঠিক আছে। তাহলে তারা মিলবে, কোথায় গিয়ে মিলবে? অসীমে গিয়ে মিলবে। তাহলে তার যে প্রতিবিম্ব, তাহলে সেটা কোথায় গিয়ে তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে অসীমে। এখানে একটা খুব সুন্দর একটা মিল পাওয়া যাচ্ছে। যখন অসীমে আমাদের বস্তু ছিল তখন প্রতিবিম্ব তৈরি ছিল ফোকাসে, আর ফোকাসে যখন বস্তু আছে তখন তাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীমে গিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই যে অবস্থানটা, অর্থাৎ বস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্বের জায়গায় যদি আবার বস্তুকে রাখা যায় তাহলে বস্তুর জায়গায় গিয়ে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। এই অবস্থানটাকে কি বলা হয়? অনুবন্ধী ফোকাস যুগল। সেটা আমরা নেক্সট দিনকে আলোচনা করব। পার্ট 5টা মিস করবে না, পার্ট 5টা ইন্টারেস্টিং পার্ট একটা আসতে চলেছে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে কোথায়? অসীমে। তাহলে যেহেতু সত্যিকারের মিলবে, আমরা মনে করে নিচ্ছি মিলবে, তাই জন্য কি আসবে? অবভিয়াসলি সেটা সদ্বিম্ব। যেহেতু অনেক দূরে গিয়ে মিলছে তাহলে বস্তুটাও কি আসবে? আকারে অনেকটা বড় হবে, আকারে অনেক বড় হবে। দেখা যাচ্ছে যে বস্তুটা ওপরে রয়েছে কিন্তু প্রতিবিম্বটা যখন মিলবে তখন নিচের দিকে গিয়ে তৈরি হবে। আর সদ্বিম্ব মানে আমি কি বলে দিয়েছিলাম? অবশিষ্ট। আর বস্তুটা কোথায় আছে? বস্তুটা দর্পণের বাঁ দিকে রয়েছে, প্রতিবিম্বকে আসবে দর্পণের বাঁ দিকে তৈরি হচ্ছে, কারণ এদিকে তো তৈরি হচ্ছে। তাহলে বস্তুর অবস্থানের দিকে, তাহলে বস্তু যেদিকে রয়েছে প্রতিবিম্বটা কি আসবে? ঠিক সেই দিকেই তৈরি হবে। তাহলে এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো কি, সেটা হলো যে বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থান করে তাহলে তখন কীরকম হবে? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা অবতল দর্পণ। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে ফোকাস, আর এটা হচ্ছে মেরু, আর এটা আমাদের বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে এবার বস্তুটা কোথায় রয়েছে? এইখানে রয়েছে। তাহলে একই রকম আমরা ডায়াগ্রাম আঁকবো। প্রথমে একটা আলোক রশ্মি তো যাবে কীরকমভাবে? সমান্তরালভাবে গেল, তাহলে সেটা কোথা দিয়ে পাস করবে? সেটা ফোকাসের ভেতর দিয়ে পাস করে গেল, ঠিক আছে। তাহলে একটা আলোক রশ্মি সেটা সমান্তরালভাবে গেল, সেটা যাবে তারপরে ফোকাসের ভেতর দিয়ে। আরেকটা আলোক রশ্মি যেটা যাবে কোথা দিয়ে? আমরা আগে প্রথমে একটু ডটেড লাইন দিয়ে এটাকে আগে এঁকে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে এই যে আলোক রশ্মিটা গেল এইরকমভাবে, তাহলে পাস করবে কীরকমভাবে? এইরকমভাবে পাস করে চলে গেল। এটা আবার কিন্তু সমান্তরাল হচ্ছে না, এটা যেন ছড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? কিছুটা পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা পেছনের দিকে যদি আমরা বাড়িয়ে দিই, যে পেছনের দিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবো যেটা এই বিন্দু থেকে তারা কি হচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে। সত্যিকারের মিলিত হচ্ছে না, কিন্তু আমরা জোর করে বাড়াচ্ছি বলে সেটা কি হচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে।
অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের কাছে অবতল দর্পণটা, এই যে এটা হচ্ছে কি আমাদের কাছে বস্তু, এটা কি হচ্ছে আমাদের কাছে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, আলোক রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে পরস্পর থেকে, তাহলে তাকে যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, ওপাশে কি একটা প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে যদি বস্তু ফোকাস আর মেরুর মধ্যে থাকে, এইখানে একটা এক্সেপশন চলে আসে, সেটা হচ্ছে কি বস্তু যেদিকে রয়েছে দর্পণে সেদিকে কিন্তু প্রতিবিম্ব তৈরি আর হলো না, সত্যিকারের প্রতিবিম্ব কিন্তু তৈরি হলো না। এখানে কি তৈরি হয়ে গেলো, জোর করে মেলাতে হলো। এটাকে আমরা কি ধরনের প্রতিবিম্ব বলেছিলাম, অসৎবিম্ব। তাহলে বস্তুটা যেদিকে থাকবে দর্পণের, তার উল্টো দিকে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব কোন দিকে তৈরি হবে, দর্পণের বিপরীত দিকে। মানে বস্তু যেদিকে রয়েছে দর্পণের, তার বিপরীত দিকে গিয়ে কি হবে, এটা তৈরি হয়ে যাবে। বস্তুটার যে অবস্থান, তার জন্য প্রতিবিম্বটা কিরকম হলো, অসৎ বিম্ব হয়ে গেল, সরি অসৎ বিম্ব। আর অসৎ বিম্ব মানে কি হয়, সমশিষ্য। এটা আমি সমতল দর্পণের ক্ষেত্রেও করিয়ে এসেছিলাম, তাই তো। কিন্তু প্রতিবিম্বের একটা পার্টিকুলার নেচার থাকবে, বস্তু থেকে কি হবে, আকারে বড় হবে, বস্তু অপেক্ষা কি হবে, বড় হবে। এবার যদি কোশ্চেন করা যায় যে এই যে প্রতিবিম্বটা সেটা কোথায় তৈরি হচ্ছে, ফোকাসের মধ্যে না ফোকাসের বাইরে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা সবসময় কোথায় গিয়ে তৈরি হবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্র যেটা রয়েছে তার মধ্যেই কোথাও একটা জায়গায় তৈরি হবে, ঠিক আছে। এমন না যে এটা বক্রতা কেন্দ্রের বাইরে চলে যাবে, এটা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো একটা অবস্থানে কি হবে, এটা তৈরি হবে। মানে অন্ততপক্ষে ফোকাসের বাইরে গিয়ে এটা তৈরি হবে, ফোকাসের মধ্যে এটা অন্ততপক্ষে থাকবে না। এটা কোথায় তৈরি হবে, দর্পণের অপর পাশে। এখান থেকে যতটা ফোকাস দূরত্ব হওয়ার কথা ছিল তার থেকে অন্ততপক্ষে বেশি দূরত্বে কি হবে, এটা তৈরি হবে, ঠিক আছে। আমরা আজকে পড়ার প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হলো যে উত্তল দর্পণ। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে সেই জন্য আমরা লিখেছি বস্তুর যে কোনো অবস্থানের জন্য। এটা খুব একটা মজার জিনিস যে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু যে কোনো জায়গাতে অবস্থান করুক না কেন, প্রতিবিম্বের নেচার প্যাটার্ন সবই কি হয়, সেম হয়। তাহলে আমরা যে কোনো একটা অবস্থানের জন্য কি করছি, সেটাকে প্রথম আলোচনা করছি। তাহলে সেটা কীরকম, এটা হচ্ছে আমাদের কাছে কি একটা উত্তল দর্পণ। এইখানে কি রয়েছে, এইখানে রয়েছে আমাদের কাছে একটা ফোকাস, এখানে রয়েছে আমরা দ্বিগুণ ফোকাস। তাহলে যে কোনো অবস্থান হিসাবে আমরা চয়েস করে নিলাম ফোকাস এবং দ্বিগুণ ফোকাস, ঠিক আছে। ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে আমাদের কাছে কি রয়েছে, বস্তুটা রয়েছে, এই যে বস্তুটা রয়েছে। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে একটা আলোক রশ্মি গেল, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আলোক রশ্মিটা যদি যায়, তাহলে সমান্তরালভাবে যদি যায়, তাহলে সেটা কোথা দিয়ে পাস করবে, সেটা পাস করবে হচ্ছে যে ফোকাসের ভেতর দিয়ে। এই যে ফোকাসের ভেতর দিয়ে পাস করে গেল, মনে হবে যেন ফোকাস দিয়ে সেটা কি পাস করে গেল। এটা হচ্ছে কিন্তু এর ফোকাস, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে আরেকটা আলোক রশ্মি সেটা কোথা দিয়ে যাবে, সেটা আমরা ঠিক করে রেখে দিয়েছি, এই যে এইখান দিয়ে যাবে এইটা। তাহলে কীরকমভাবে গেল, বক্রতা কেন্দ্রগামী হলো, তাহলে সেটা প্রতিফলিত হওয়ার পরে কি আসবে, এরকমভাবে বেরিয়ে চলে যাবে। তাহলে তার প্রতিবিম্ব কোথায় গিয়ে তৈরি হলো, এইটা হয়ে গেল কি তার প্রতিবিম্ব। এইটা যদি বস্তু হয় পিকিউ, এটা তার প্রতিবিম্ব হবে কত, স্মল পিকিউ। তাহলে বস্তুর যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা হবে হচ্ছে যে অসৎ। বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব কোন দিকে তৈরি হবে, তার উল্টো দিকে। কোন দর্পণের জন্য, উত্তল। সেই জন্য উত্তল দর্পণ নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। তাহলে প্রতিবিম্বটা কীরকম হচ্ছে, প্রতিবিম্বটা তৈরি হয়ে যাচ্ছে অসৎ, ঠিক আছে। প্রতিবিম্বটা কেমন তৈরি হয়ে গেল, অসৎ। অসৎ মানে কি, অসৎ মানে সমশিষ্য, বস্তু অপেক্ষা ছোট। এখানে যে দর্পণের জন্য যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কি আসবে, বস্তু অপেক্ষা ছোট। আর বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব সবসময় দর্পণের বিপরীত দিকে তৈরি হবে, দর্পণের বিপরীত দিকে, ঠিক আছে। তার সবসময় মাথায় রাখতে হবে প্রতিবিম্বটা সবসময় কোথায় তৈরি হবে, ফোকাস বা ফোকাসের মধ্যে, ফোকাস বা ফোকাসের মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অসীম দূরত্বে থাকলে যদি বস্তু থাকে তাহলে ফোকাসে তৈরি হবে, খুব ছোট হয়ে যাবে। আর এমনি যে কোনো দূরত্ব থাকলে সেটা কি হবে, ফোকাসের মধ্যে তৈরি হবে, ফোকাসের বাইরে কখনো এর প্রতিবিম্ব যায় না, ঠিক আছে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেই জন্য উত্তল দর্পণের যে কোনো অবস্থানের জন্য
বস্তুটার যে প্রতিবিম্ব সেটা কেমন তৈরি হবে, সেটা হচ্ছে যে অসৎ, সমশিষ্য, বস্তু অপেক্ষা ছোট, বস্তু যেদিকে থাকবে তো প্রতিবিম্বটা দর্পণের তার বিপরীত দিকে তৈরি হবে, আর অবস্থানটা কোথায়, ফোকাস বা ফোকাস দূরত্বের মধ্যে। তাহলে আমরা একদম আমাদের আজকের টপিকের শেষ পার্টে চলে এসেছি। শেষ পার্ট মানে এটাই আমাদের শেষ। তাহলে অবতল দর্পণের জন্য যে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান কেমন হবে, প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, এতক্ষণ ধরে যেটা আমরা বললাম সেটাই এবার জিস্ট বা সামারি আকারে আমরা বলে দিচ্ছি। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, ফোকাস বা ফোকাস তলে। বস্তুটার থেকে প্রতিবিম্ব খুবই আকারে ছোট হচ্ছে, সদ অবশিষ্ট। অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বের প্রকৃতি হবে বস্তু অপেক্ষা ছোট, সদ অবশিষ্ট। বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই, বস্তুর সমান আকৃতি বিশিষ্ট হবে, সদ অবশিষ্ট। বক্রতা কেন্দ্রের ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কী হবে, বক্রতা কেন্দ্রের বাইরে তৈরি হবে, বস্তুর আকারের থেকে বড়, সদ অবশিষ্ট। ফোকাসে যদি থাকে তাহলে প্রতিবিম্ব অসীমে, বস্তুর আকারের থেকে বড়, সৎ এবং অবশিষ্ট। ফোকাসের মেরুর মধ্যে থাকলে বস্তুর অবস্থানের বিপরীত দিকে তৈরি হবে, আকারে বড় হবে, অসৎ আর সমশিষ্য হবে। তাহলে এই যাবতীয় যা কিছু আমরা বললাম, হ্যাঁ উত্তল দর্পণটা এখানে লিখিনি, কারণ উত্তল দর্পণের তো পার্টিকুলার একটাই কেস, যেখানে আমরা রাখি না কেন প্রতিবিম্ব কোন দিকে তৈরি হবে, বস্তুর অবস্থানের বিপরীত দিকে তৈরি হবে, অসৎ, সমশিষ্য এবং বস্তুর আকারের থেকে ছোট, সেই জন্য আমি এটা এখানে লিখিনি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের পুরো আজকের পড়াটা। তাহলে অবতল দর্পণের জন্য এই পুরো পার্টটাকে খুব ভালো করে তোমরা মুখস্থ রেখো। আমি চার্ট আকারে এরকম লিখে দিলাম, এই চার্টটাকে ভালো করে মুখস্থ রেখো। এই চার্টটা কিন্তু নিউমেরিক্যাল সলভ করার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কী কী পড়লাম, তাহলে প্রথম থেকে একটুখানি আমরা জাস্ট আলোচনাটা করে নিই বা বলে নিই যে কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, r=2f বা f=r/2। রশ্মি কীভাবে আমাদেরকে আঁকতে হয়, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান করার জন্য রশ্মি করে আঁকতে হয়, অর্থাৎ রশ্মি অনুসরণ করার পদ্ধতি। আর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, সেটা একটা পজ করে একটা স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা খাতায় সব লিখে নাও। বিভিন্ন বইতে দেওয়া থাকে, কিছু কিছু বইতে দেওয়াও থাকে না এটা। যাই হোক, তাও এটা তোমাদের নিউমেরিক্যাল সলভ করার জন্য খুব ইম্পর্টেন্ট যে অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান কোথায় কোথায় তৈরি হবে বা তার নেচারটা কীরকম হবে। তাহলে আজকে আমরা এই বলেই আজকে ভিডিওটা বা আমাদের আজকে লেকচারটা আজকে শেষ করছি। যদি লেকচারটাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং কমেন্টে তোমরা বলো যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে বা কোন পার্টটা বুঝতে বেশি ভালো পেরেছ, কী কী আরও আমাদের কাছে বললে আমরা আরও আমাদের ভিডিওটাকে ইমপ্রুভ করতে পারি সেগুলো একটুখানি বলো। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটেই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করে নাও। তাহলে এই আমাদের আজকের লেকচার, তাহলে আজকে আমরা এই বলেই শেষ করলাম।